সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো এখানে তোমাদের পূর্ণমান থাকছে 90 নম্বর এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে বিভাগ ক এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে 1 ডিগ্রি অন্তর উভয় গোলার্ধ মিলিয়ে পৃথিবীতে অক্ষরেখা টানা সম্ভব 180টি, 181টি, 179টি না 178টি। তো 1 ডিগ্রি অন্তর উভয় গোলার্ধ মিলিয়ে পৃথিবীতে মোট অক্ষরেখা টানা সম্ভব 179টি। 2 নম্বর দাগে অনুসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় 15 কোটি কিলোমিটার, 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, 14 কোটি কিলোমিটার। তো অনুসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। 3 নম্বর হচ্ছে জিপিএস এর পুরো নাম জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম। অপশান খয়ে দেওয়া আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং অপশান গয়ে দেওয়া আছে জিওলজিক্যাল পজিশনিং সিস্টেম। তো সঠিক উত্তর অপশান খয়েরটা হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট 4 নম্বর দাগে ক্ষয়ভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, নিরপেক্ষ প্রক্রিয়া না এদের কোনোটি নয়। তো ক্ষয়ভবন হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া। 5 নম্বর দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ কারাভাবে উত্থিত হয়ে গঠন করে পর্বত বেষ্টিত মালভূমি, স্তূপ পর্বত, ভঙ্গির পর্বত না গ্রস্ত উপত্যকা। তো দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ খারাপভাবে উত্থিত হয়ে গঠন করে স্তূপ পর্বত। 6 নম্বর হচ্ছে এক ধরনের জলবায়ুগত বিপর্যয়ের নাম ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বোমা বিস্ফোরণ না ধস। তো এক ধরনের জলবায়ুগত বিপর্যয়ের নাম হচ্ছে এদের মধ্যে হবে ঘূর্ণিঝড়। 7 নম্বর থেকে চুনাপাথর গঠিত অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের ফলে লাল রঙের যে মাটি গঠিত হয় তার নাম রেনজিনা, টেরারোসান, এবার ল্যাটোসল মাটি না ভার্টিসল মাটি। এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন খ হবে টেরারোসা মাটি। এরপর হচ্ছে 8 নম্বর দাগে স্থলভাগের ভয়াবহ ঘূর্ণিঝড় হলো টাইফুন, হারিকেন, টর্নেডো না সাইক্লোন। তো স্থলভাগের ভয়াবহ ঘূর্ণিঝড় হলো এগুলোর মধ্যে সঠিক উত্তর হবে টর্নেডো, অপশান গয়েরটা। 9 নম্বর দাগে কোনো অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দেওয়া সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দেওয়া বিপর্যয়টি হলো ধস, তুষারঝড়, দাবানল না খরা। সঠিক উত্তর হচ্ছে দাবানল। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর প্রাচীন পলল মৃত্তিকাকে বলা হয় ঘুটিং, খাদার, ভাঙর না রেগুর। তো প্রাচীন পলল মৃত্তিকাকে বলা হয় ভাঙর। 10 নম্বর হচ্ছে একটি এককবিহীন স্কেল হলো রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল না ডায়াগোনাল স্কেল। একটি এককবিহীন স্কেল হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। নেক্সট 12 নম্বর থেকে ঠেসমূল দেখা যায় যে উদ্ভিদের ক্ষেত্রে তা হলো সরলবর্গীয় অরণ্য, আলপীয় তৃণ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, ভূমধ্যসাগরীয় অরণ্য। তো ঠেসমূল দেখা যায় যে উদ্ভিদে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যতে। 13 নম্বর শীতল জলবায়ুযুক্ত অঞ্চলে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যে ধরনের আবহাওয়া বিকার বেশি দেখা যায় তা হলো তুহিন খণ্ডীকরণ, ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন, ভারমুক্ত হয়ে প্রসারণ। তো এখানে বলা হচ্ছে শীতল জলবায়ুযুক্ত অঞ্চলে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যে ধরনের আবহাওয়া বিকার বেশি দেখা যায় সেটা হচ্ছে তুহিন খণ্ডীকরণ, অপশান কয়েকটা। 14 নম্বর কোনো মানচিত্রের বিবৃতিমূলক স্কেল 1 সেমিতে 5 কিমি হলে ওই মানচিত্রের RF হবে 1:50, 1:5000, 1:50,000, 1:5 লক্ষ। উত্তর হচ্ছে অপশান ঘটা হবে 1:5 লক্ষ। এরপর বিভাগ খ, এখানে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 22টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে বাক্যে সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লেখো। যে কোনো 6টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বরে বলা হচ্ছে 2 মেরু অঞ্চল ঋতু পরিবর্তনহীন, এটা হবে মিথ্যা। 2 নম্বর 2020 সালটি অধিবর্ষ, এটা হবে সত্য। 3 নম্বরে একই দ্রাঘিমায় অবস্থিত সব স্থানের স্থানীয় সময় 1, এটা সত্য হবে। এরপর 4 নম্বর পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় দার্জিলিং জেলায়, এটা মিথ্যা হবে। 2-1-এর 5 নম্বরে বলা হচ্ছে ভারতের ব্যারিন ও নারাকোন্ডাম স্তূপ পর্বতের উদাহরণ, এটা মিথ্যা হবে। 2-1-এর 6 নম্বর মৌজা মানচিত্র একটি বৃহৎ স্কেল মানচিত্র, এটা লিখবে সত্য, ঠিক আছে। 2-1-এর 7 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র হলো হ্যাডলির অক্ট্যান্ট, তো এটা মিথ্যা হবে। দেখো 2-এর 2 নম্বরের প্রশ্ন বলা হচ্ছে স্তম্ভ মেলাও 1x4=4, বাম দিকে দেওয়া আছে সার্ভে অফ ইন্ডিয়া, ব্ল্যাক ফরেস্ট, এরপর কংসাবতী, লাল গ্রহ, ডান দিকে দেওয়া আছে মুকুটমণিপুর, মঙ্গল, দেরাদুন, স্তূপ পর্বত। এগুলোকে যদি আমরা মিলিয়ে লিখি 2-এর 1 নম্বর সার্ভে অফ ইন্ডিয়া, এটা হবে দেরাদুন। এরপর 2-এর 2 নম্বর ব্ল্যাক ফরেস্ট, এটা হচ্ছে স্তূপ পর্বত। 2-এর 3 নম্বর হচ্ছে কংসাবতী প্রকল্প, এটা মুকুটমণিপুর অবস্থিত। আর লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, ঠিক আছে। 2-এর 3 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করা যে কোনো 6টি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 2-এর 3-এর 1 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু ড্যাশ মৌসুমী প্রকৃতির, তো পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 2-এর 3-এর 2 নম্বর আবহবিকার প্লাস ড্যাশ সমান নগ্নি ভবন, আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ী ভবন সমান সমান নগ্নি ভবন। 2-এর 3-এর 3 নম্বর একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন পূর্ব থেকে পশ্চিম দিকে, তো একমাত্র শুক্র গ্রহের আবর্তন পূর্ব থেকে পশ্চিম দিকে। 2-এর 3-এর 4 নম্বর হচ্ছে চিত্রাং ঘূর্ণিঝড় ড্যাশ সাগরের সৃষ্টি হয়েছিল, তো চিত্রাং ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছিল। পরের প্রশ্ন 2-এর 3-এর 5 নম্বর দাগে মানুষের উদ্ভাবনী ক্ষমতা এক ধরনের ড্যাশ সম্পদ, তো মানুষের উদ্ভাবনী ক্ষমতা এক ধরনের সাংস্কৃতিক সম্পদ। 2-এর 3-এর 6 নম্বর পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় কলকাতা ও ড্যাশকে, পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় কলকাতা ও হাওড়াকে। 2-এর 3-এর 7 নম্বর হচ্ছে মানচিত্র ও ভূমিভাগের অনুপাতকে ড্যাশ বলে, তো মানচিত্র ও ভূমিভাগের অনুপাতকে বলা হয় স্কেল। এর পরের প্রশ্ন 2-এর 4 নম্বর দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-এর 4-এর 1 নম্বর দাগে কোন প্রক্রিয়ায় আলগা শিলাস্তূপ নিজের ভরে বা মাধ্যাকর্ষণের প্রভাবে উপর থেকে নিচে নেমে আসে, এখানে উত্তর হবে পুঞ্জিত ক্ষয় এর প্রভাবে। 2-এর 4-এর 2 নম্বর পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যাকে কি বলে, তো এটাকে বলা হয় হড়পা বান। 2-এর 4-এর 3 নম্বর 85 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখার প্রতিপাদ স্থানের মান কত হবে, উত্তর হচ্ছে 85 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ, ওকে। নেক্সট হচ্ছে 2-এর 4-এর 4 নম্বর একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো, তো একটি পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। 2-এর 4-এর 5 নম্বর থেকে কোন প্রচলিত শক্তিকে সাদা কয়লা বলা হয়, উত্তর হবে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। 2-এর 4-এর 6 নম্বর টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা কোন রঙের সাহায্যে দেখানো হয়, উত্তর হচ্ছে বাদামি রঙের সাহায্যে দেখানো হয়। 2-এর 4-এর 7 নম্বর আগ্নেয়গিরির যে পথ দিয়ে লাভা নির্গত হয় তার নাম কি, উত্তর হচ্ছে জ্বালামুখ, ঠিক আছে, এটাকে জ্বালামুখ বলা হয় যে পথ দিয়ে লাভা নির্গত হয় আর কি। বিভাগ গতে রয়েছে দেখো 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে প্রশ্নের মান 2 নম্বর করে, 6টি প্রশ্নের জন্য 6 দেখুন 12 নম্বর দেওয়া আছে। 3-এর 1-এর প্রশ্ন মানব জীবনে মালভূমির গুরুত্ব লেখো, তো 1 নম্বর দিয়ে লিখবে খনিজ সম্পদের ভান্ডার স্বরূপ মালভূমি অঞ্চলগুলি প্রচুর পরিমাণ খনিজ সম্পদে পরিপূর্ণ থাকে, এখানে সাধারণত কয়লা, লৌহ, আকরিক লৌহ, ওকে, ম্যাঙ্গানিজ, নিকেল, তামা, অভ্র, চুনাপাথর প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদ থাকে, যার অর্থনৈতিক গুরুত্ব যথেষ্ট বেশি। যেমন হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্যের কারণে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। 2 নম্বর দিয়ে লিখবে এখানে শিল্প স্থাপন, শিল্প গড়ে ওঠার প্রয়োজনীয় কাঁচা মাল কৃষিজ ও খনিজ ও শিল্পজাত সহজে পাওয়া যায় বলে এখানে বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস বহন শিল্প গড়ে উঠেছে। এগুলো হচ্ছে মানব জীবনে মালভূমির গুরুত্ব বা প্রভাব। অথবা ক্ষয়জাত পর্বতের দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। 1 নম্বর হচ্ছে এই পর্বতগুলি বয়সে প্রাচীন। 2 নম্বর বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার পর্বত বা উঁচু মালভূমি ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়। নেক্সট 3-এর 2 নম্বর থেকে মহাবিষুব কাকে বলে, উত্তর লিখবে 21 মার্চ। পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে, ফলে উত্তর গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়, তাই 21 মার্চ দিনটিকে মহাবিষুব বলে। অথবা সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে, এখানে উত্তর হবে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়, একেই সূর্যের দৈনিক আপাত গতি বলে। 3-এর 3 নম্বর জিপিএস এর ব্যবহার লেখো, তো 1 নম্বর হচ্ছে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় সঠিকভাবে করতে সক্ষম, ঠিক আছে, এই জিপিএস। 2 নম্বর ব্যবহার কি, বিমান ও জাহাজ যাত্রায় বিমানের পাইলট ও জাহাজের নাবিকরা এই যন্ত্র ব্যবহার করে উচ্চতা ও অবস্থান নির্ণয় করতে পারে।
পরের প্রশ্ন এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব লেখো। তো মূল মধ্যরেখার বিপরীত দিকে রয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে প্রতি 1 ডিগ্রিতে 4 মিনিট করে সময় বাড়ে এবং পশ্চিম দিকে 1 ডিগ্রিতে 4 মিনিট করে সময় কমে যায়। ফলে মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিমে ভ্রমণ করলে সময় বা বার নিয়ে নানা বিভ্রান্তি দেখা যায়। এই সমস্যা দূর করার জন্য 1884 সালে অধ্যাপক ডেভিডসন এর উদ্যোগে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক দ্রাঘিমা রেখা হিসাবে স্থির করা হয়। 3-4 নম্বর দেখে খরা সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো। তো 1 নম্বর দিয়ে লিখছি আমরা, দেখো মৌসুমি বায়ুর প্রভাব। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে স্বাভাবিক সময়ের থেকে দেরিতে প্রবেশ করলে অথবা বর্ষাকাল চলাকালীন অনেক দিন বৃষ্টি না হলে অথবা সময়ের আগে মৌসুমি বায়ু প্রত্যাবর্তন করলে খরার সৃষ্টি হয়। 2 নম্বর কারণ হচ্ছে বৃক্ষচ্ছেদন। অতিরিক্ত মাত্রায় গাছ কাটার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, যার ফলস্বরূপ খরার সৃষ্টি হয়। যেগুলো হচ্ছে খরার সৃষ্টির কারণ। অথবা ধসের একটি প্রাকৃতিক ও একটি মনুষ্য সৃষ্টির কারণ লেখো। তো প্রাকৃতিক কারণটি হলো অধিক ঢালযুক্ত ভূমিভাগে প্রচুর বৃষ্টিপাত ঘটলে শিলাস্তরের জল প্রবেশ করে ভূমিভাগকে আলগা বা শিথিল করে দেয়, ফলে ধসের সম্ভাবনা তৈরি হয়। মনুষ্য সৃষ্ট কারণটাই হচ্ছে কি না, গাছের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে রাখে, ফলে মাটির গঠন দৃঢ় হয়। তবে মানুষের নির্বিচারে বৃক্ষচ্ছেদনের ফলে মাটি আলগা হয়ে পড়লে ধসের মাত্রা বৃদ্ধি পায়। এরপর 3-5 নম্বর দাগে পশ্চিমবঙ্গের কৃষির প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর বৈশিষ্ট্য মৌসুমি বৃষ্টিপাত নির্ভর কৃষিকাজ। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে এ রাজ্যের অধিকাংশ কৃষিকাজ করা হয়। এই সময়ের উৎপাদিত ফসল সমূহকে খারিফ ফসল বলে। আর উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট শীতল ও শুষ্ক আবহাওয়ায় রাজ্যের বহু জায়গায় ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে গম, সর্ষে, জব প্রভৃতি রবি শস্যের চাষ করা হয়। ঠিক আছে। 2 নম্বর বৈশিষ্ট্য জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। পশ্চিমবঙ্গে অধিকাংশ কৃষিজ ফসলের চাষ করা হয় প্রধানত রাজ্যের চাহিদা পূরণের জন্য, রপ্তানি করে অর্থ উপার্জনের জন্য নয়। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষির বৈশিষ্ট্য। অথবা পশ্চিমবঙ্গের চতুর্সীমা উল্লেখ করো। এখানে আমরা উত্তর লিখছি পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হলো উত্তর পশ্চিমে অবস্থিত নেপাল, ভুটান এবং পূর্ব দিকে বাংলাদেশ। আর এর প্রতিবেশী রাজ্যগুলি হলো উত্তরে সিকিম, পূর্বে অসম, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড, আর দক্ষিণ পশ্চিমে রয়েছে ওড়িশা রাজ্য। এরপর 3-6 নম্বর দেখে ভগ্নাংশ সূচক স্কেল বা RF স্কেল কাকে বলে। এখানে উত্তর লিখবে মানচিত্রের দূরত্ব ও ভূমি দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা RF বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলে। অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। উত্তর লিখবে যে মানচিত্র নির্দিষ্ট স্কেলে, নির্দিষ্ট অভিক্ষেপে ও নির্দিষ্ট পরিসরে বিস্তীর্ণ ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান সমূহ প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে বিশদভাবে চিত্রায়িত করা হয় তাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয়। পরের প্রশ্ন বিভাগ ঘ। এখানে 3 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান 3 নম্বর করে। ঠিক আছে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 4 12 নম্বর দেওয়া আছে। তাহলে 1 নম্বর থেকে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে। তো দেখো 1 নম্বর দিয়ে লিখছি সাধারণভাবে পশ্চিমবঙ্গ গ্রীষ্ম প্রধান উষ্ণ মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 2 নম্বর হচ্ছে জুলাই মাসে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এবং ডিসেম্বর মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। 3 নম্বর ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই তিনটি শীতের মাস বাদ দিলে সারা বছরই পশ্চিমবঙ্গের তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য। অথবা দিয়ে বলা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখন। তো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 3টি পার্থক্য হলো 1 নম্বর হচ্ছে দুর্যোগ হলো বিপর্যয়ের পূর্ববর্তী রূপ আর বিপর্যয় হলো দুর্যোগের পরবর্তী রূপ। 2 নম্বর দুর্যোগ প্রবাহিত এলাকার আয়তন কম এবং এটি ছোট মাপের বিপজ্জনক ঘটনা, কিন্তু বিপর্যয়গ্রস্ত এলাকার আয়তন বেশি এবং এটি বড় মাপের চরম ক্ষতিকারক অবস্থান। 3 নম্বর দুর্যোগ মোকাবেলার জন্য প্রভাবিত এলাকার বাইরের মানুষের সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু বিপর্যয় সামাল দেওয়ার জন্য বা পুনর্নির্মাণের কাজের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়। এগুলো হচ্ছে দুর্যোগ আর বিপর্যয়ের পার্থক্য।
পরের প্রশ্ন হচ্ছে 4-এর 2 নম্বর, ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত কি? এখানে উত্তর লিখবে পৃথিবী গোলাকার, তাই আবর্তনের সময় পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যের আলো পড়ে না। এক অর্ধাংশ যখন সূর্যের আলো পায় তখন অপর অর্ধাংশ অন্ধকার হয়ে থাকে। এই আলোকিত ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত বলে। অথবা পৃথিবী কি সত্যি গোল? প্রমাণ করো। তো পৃথিবীর আকৃতি অভিগত গোলক, কারণ 1 নম্বর হচ্ছে একই দ্রাঘিমা রেখা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব। পৃথিবী অভিগত গোলক বলেই একই দ্রাঘিমা রেখা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সব স্থানে সমান হয়নি। 2 নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। পৃথিবীর যে অংশ ভূপৃষ্ঠের যে অংশ পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেখানে অভিকর্ষ বল তত বেশি। নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলে এটি পৃথিবীর কেন্দ্র থেকে অনেক দূরে রয়েছে, ফলে বস্তুর ওজন কম হয়। আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের কাছে আছে, তাই অভিকর্ষ বল বেশি হয়। 3 নম্বর, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস এবং পরিধির দৈর্ঘ্য সমান নয়। বিশ্লেষণ করে দেখা গেছে যে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিলোমিটার দীর্ঘতর এবং মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিলোমিটার বেশি দীর্ঘ। অতএব নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা, তাই পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলক। ওকে, পরের প্রশ্ন 4-এর 3 নম্বর, অঙ্গার যোজন বা কার্বনেশন কি? উত্তর লিখবে ক্যালসিয়াম কার্বনেট ঘটিত শিলার খনিজের সাথে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্গার যোজন বা কার্বনেশন বলে। অথবা স্বল্পমোচন প্রক্রিয়া আলোচনা করো। উত্তর হচ্ছে উষ্ণতার প্রসার বেশি হলে শিলাস্তরের বাইরের ও ভিতরের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণের তারতম্য ঘটে এবং শিলায় পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়। ফলে শিলার ওপরের স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আসে। প্রাকৃতিক এই ঘটনাটিকে স্বল্পমোচন বলে। এরপর 4-এর 4 নম্বর দাগে পশ্চিমবঙ্গের চা চাষের সমস্যাগুলি লেখো। উত্তর লিখবে পশ্চিমবঙ্গে চা শিল্পের সমস্যা। পশ্চিমবঙ্গ চা শিল্পে ভারতের দ্বিতীয় স্থানে থাকলেও এই শিল্প বিভিন্ন সমস্যায় জর্জরিত, যেমন এখানকার পুরনো বাগিচা, উৎপাদন ব্যয় বেশি, সুষ্ঠু পরিচালনার অভাব, পুরনো যন্ত্রপাতি, শ্রমিকদের মজুরি বেশি, এছাড়াও চা বাগিচার সম্প্রসারণের অসুবিধা। এই বিভিন্ন কারণগুলির জন্য পশ্চিমবঙ্গের চা শিল্প আজ এক চরম সংকটের মুখে রয়েছে। অথবা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করুন। তো পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলি হলো 1 নম্বর, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের উত্তরে সুউচ্চ হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগরের সুনীল জলরাশি, পশ্চিমের মালভূমির অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য এ রাজ্যে পর্যটন শিল্পের উন্নতির প্রধান কারণ। 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এ রাজ্যে মুর্শিদাবাদ, কলকাতা ও অন্যত্র নানা ইতিহাস প্রসিদ্ধ স্থান রয়েছে। পর্যটকদের কাছে এটি এক অনবদ্য আকর্ষণ। 3 নম্বর, পরিবহনের সুবিধা। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন স্থানগুলির সাথে রেল, সড়ক, জলপথ এবং আকাশপথ যুক্ত করা হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত বাস, হেলিকপ্টার পরিষেবা, বিলাসবহুল নৌকা ও লঞ্চের মাধ্যমে পর্যটকদের ঘোরানোর ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, তো এইগুলোর কারণেই হচ্ছে পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতি ঘটেছে। এরপর হচ্ছে বিভাগ অঙ্গ। 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, 5-এর 1-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর 1 নম্বর দাগে জৈবিক আবহাওয়া বিকার কাকে বলে? বিভিন্ন প্রকার জৈবিক আবহাওয়া বিকার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর দাগে হচ্ছে মুম্বাইতে 72 ডিগ্রি 55 মিনিট পূর্ব যখন স্থানীয় সময় সকাল 10টা, তখন টোকিওতে বিকাল 2টো, টোকিওর দ্রাঘিমা কত? এরপর 5-এর 1-এর 3 নম্বর, ভূমিকম্পের পূর্ববর্তী, চলাকালীন ও পরবর্তী গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে মৃত্তিকা ক্ষয় সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। এখানে 4টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি তোমাদের উত্তর কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো 5-এর 2 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকেও লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 5-এর 2-এর 1 নম্বর দাগে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 5-এর 2-এর 2 নম্বর, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ ও বর্তমান সমস্যাগুলি আলোচনা করো। 5-এর 2-এর 3 নম্বর, পশ্চিমবঙ্গের গঙ্গার বদ্বীপ সমভূমির বৈশিষ্ট্য ও ভূপ্রাকৃতিক বিভাগ সচিত্র ব্যাখ্যা করো। 5-এর 2-এর 4 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের পাট চাষের উন্নতির কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানেও 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটির উত্তর লিখতে হবে।
তো এই 5 নম্বর মানের যে প্রশ্ন এর উত্তরগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে বই থেকে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখো তোমাদের রয়েছে বিভাগ চতে, এবং এখানে 6 নম্বর থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। এখানে 10টা তোমাদের চিহ্নিত করতে হবে প্রশ্নের মান 1 নম্বর করে। এর একের প্রশ্ন রয়েছে সাগরদ্বীপ, এরপর হলদিয়া বন্দর, তিস্তা নদী, দার্জিলিং, সুন্দরবন পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, পশ্চিমবঙ্গের ধান ভান্ডার, শুশুনিয়া পাহাড়, জলদাপাড়া অভয়ারণ্য, আর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। এই 10টি তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোল বিষয়ের এখানে আমরা একটি কোশ্চেন পেপারের উত্তর সহ কিন্তু আলোচনা করলাম। 5 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, বাকি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। সমস্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হতে পারে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু এখান থেকে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।